হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ইজি। 2023-এ ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর যে সমস্ত পলিটি প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করছি, একটু ডিসকাশন করছি। তোমরা সবাই দেখে নাও। অবশ্যই ক্লাসটা ভালো লাগবে একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। যদি তোমাদের তরফ থেকে কোনো সাজেশন থাকে সেটাও অবশ্যই তোমরা জানাতে পারো। দেখো, প্রথম যেটা প্রশ্ন, এটা 36 নাম্বার কোশ্চেন ছিল। এটা আমি যে বুকলেটটা ইউজ করছি সেই অনুযায়ী, এটা হয়তো সমস্ত বুকলেটে নাও মিলতে পারে। কোশ্চেনটা একটু দেখে নাও, তাহলেই হবে। The term political justice is mentioned in the Indian constitution under which of these? অর্থাৎ রাজনৈতিক ন্যায় বা পলিটিক্যাল জাস্টিস এটা আমাদের সংবিধানে কোথায় বলা আছে? দেখো, মাথায় রাখবে সংবিধানে 3 ধরনের জাস্টিসের কথা বলা আছে। একটা হলো ইকোনমিক জাস্টিস, একটা হলো পলিটিক্যাল জাস্টিস, আর একটা হলো সোশ্যাল জাস্টিস। মেনলি আমাদের সংবিধানে এই 3 ধরনের জাস্টিসের কথা বলা আছে: সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস। এবং এই 3 ধরনের জাস্টিসের কথাই তোমরা প্রিএমবেলে পাবে, এবং এটা পাওয়া যাবে আর্টিকেল 38-এ, অর্থাৎ ডিপিএসপি এর ভেতরে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি প্রিএমবেল এবং ডিপিএসপি দুটো জায়গাতেই কিন্তু আমরা পলিটিক্যাল জাস্টিসের মেনশন পাচ্ছি। তাহলে অনলি প্রিএমবেল এটা আমরা আনসার করব না। বোথ প্রিএমবেল এন্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। প্রস্তাবনা এবং নির্দেশমূলক নীতি দুটোতেই কিন্তু আমরা রাজনৈতিক ন্যায়, সামাজিক ন্যায় এবং আমাদের যে ইকোনমিক জাস্টিস অর্থাৎ আর্থিক ন্যায়, তিনটেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে কারেক্ট আনসার হবে অপশন বি। ঠিক আছে, এখানে শুধু পলিটিক্যাল জাস্টিস বলেছে, এখানে সোশ্যাল জাস্টিস বা ইকোনমিক জাস্টিস বা তিনটে দিয়েই বলা থাকতে পারতো। আর এখান থেকে আরেকটা ইনফরমেশন মাথায় রেখে, যে জাস্টিসের কনসেপ্ট, এই জাস্টিসের কনসেপ্ট কিন্তু আমরা ইউএসএসআর থেকে নিয়েছি, বর্তমানে সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া থেকে নেওয়া হয়েছে। এটাও একটুখানি মাথায় রাখবে, এটা আসতে পারে। নেক্সট দেখো, একটা কোশ্চেন করা হয়েছিল, কোশ্চেন নাম্বার 68, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন গিভেন the power by the Indian Constitution to impose reasonable restriction on the fundamental right? অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের উপর রেস্ট্রিকশন আরোপ করতে পারে কি? যুক্তিসঙ্গত বাধা নিষেধ বা রিজনেবল রেস্ট্রিকশন কে আরোপ করতে পারে? ফান্ডামেন্টাল রাইটস এর উপর রেস্ট্রিকশন থাকে, কারণ যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস এ কোনো রেস্ট্রিকশন নেই সেগুলোকে আমরা বলি অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইটস। এরকম ফান্ডামেন্টাল রাইটস কমই আছে। আর্টিকেল 70 একটা অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইটস, যেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, বাট বেশিরভাগ ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকে। এবং এই রেস্ট্রিকশন গুলো আরোপ করে কি? এই রেস্ট্রিকশন গুলো আরোপ করা হলো অপশন বি, পার্লামেন্ট। যারা আইন তৈরি করে, আইন প্রণয়নকারী সংস্থা, তারা এই রেস্ট্রিকশন আরোপ করে। তাহলে এখানে অপশন বি, পার্লামেন্ট উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 68। নেক্সট কোশ্চেন চলে যাও, এটা কোশ্চেন নাম্বার 98 এ আছে। আমার যে সেটা ছিল, which amendment of the Indian Constitution is related to anti-defection law? অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনের সাথে কোন অ্যামেন্ডমেন্টটা জড়িত? প্রথমত অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল এটা আছে কোথায় যদি আমরা বলি, এটা আছে আমাদের সংবিধানের শিডিউল 10 এ, অর্থাৎ 10 নম্বর শিডিউলে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল গুলোর কথা বলা আছে। এবার অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আমি যদি বলি, এই শিডিউল 10টা অ্যাড হয়েছিল কবে? শিডিউল 10 প্রথমে অ্যাড হয়েছিল 35th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যখন সিকিমকে আমরা অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দিই। ন্যাচারালি সিকিম অ্যাসোসিয়েট স্টেট যখন হয়, তখন আমরা সিকিমকে ফুল ফ্লেজ স্টেটে রাখতে পারিনি বলে ফুল ফ্লেজ স্টেট গুলো শিডিউল 1 এ থাকে, তাই আমরা আলাদা করে শিডিউল 10 অ্যাড করি আমরা। এটা 1974 সালে সিকিমকে স্থান দেওয়ার জন্য। পরে 1975 সালে যখন সিকিম ফুল ফ্লেজ স্টেট হয়ে যাচ্ছে, 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিকিম একটা পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে, তখন আমরা শিডিউল 10টা আবার ডিলিট করে দিই। এখানে শিডিউল 10টা অ্যাডেড হচ্ছে, তারপর আবার আমরা ডিলিট করে দিই। পরে দলত্যাগ বিরোধী আইনগুলো শিডিউল 10 আবার প্লেস করা হয়, এবং তখন শিডিউল 10টা আবার অ্যাড করা হয়, এবং সেটা অ্যাড করা হয় 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা 1985 অর্থাৎ রাজীব গান্ধীর সময় ভারতবর্ষে হচ্ছে। তাই 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখানে অ্যান্টি ডিফেকশন ল, বর্তমানে শিডিউল 10 অ্যান্টি ডিফেকশন ল গুলো বলা আছে, এবং সেটা অ্যাড হয়েছিল 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এর মাধ্যমে, অর্থাৎ অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। Which one of the following is not a
ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এদের মধ্যে কোনটা ভারতের সংবিধানের কোনো ফিচার বা বৈশিষ্ট্য নয়? দেয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, এটা সঠিক, ভারতবর্ষের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, ভারতবর্ষের যে জুডিশিয়ারি সেখানে এক্সিকিউটিভ বা লেজিসলেচার তারা কোন রকম ভাবে কিন্তু ইন্টারফেয়ার করতে পারে না। পাওয়ার্স হ্যাভ বিন ক্লিয়ারলি ডিভাইডেড বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেট, একদম ঠিক, আমাদের শিডিউল 7 এ একদম পরিষ্কার করে লিস্ট করা আছে, ঠিক আছে। স্টেট লিস্ট এই বিষয়গুলোর উপর রাজ্য আইন বানাবে, ইউনিয়ন লিস্ট এই বিষয়গুলোর উপর কেন্দ্র আইন বানাবে, কনকারেন্ট লিস্ট এই বিষয়গুলোর উপর রাজ্য কেন্দ্র দুজনেই আইন বানাবে। তাহলে একদম পরিষ্কার ভাবে পাওয়ার ডিভিশন কিন্তু করা আছে, তাহলে এটাও একটা সঠিক ফিচার। The federating units have been given unequal representation রাজ্যসভা, একদমই তাই। যদি তুমি রাজ্যসভা দেখো, রাজ্যসভার টোটাল সিট হলো, মানে ইলেক্টেড এমপি হলো 233, 12 জন এমপি নমিনেটেড, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে 16 জন, ইউপি থেকে 31 জন, তাহলে নেচারই এখানে আনইকুয়াল রিপ্রেজেন্টেশন দেখা যাচ্ছে। কারণ আলটিমেট রাজ্যসভা থেকে কতগুলো এমপি আসবে সেটা ডিপেন্ড করে হলো লোক সংখ্যার উপরে, এবং ন্যাচারালি যে সমস্ত রাজ্যে বিধানসভা আছে সেখান থেকে রাজ্যসভার কিছু মেম্বার আসে। ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে একমাত্র দিল্লি থেকে 3 জন এবং পন্ডিচেরি থেকে 1 জন, তবে জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি হয়ে গেলেও সেখানে যেহেতু এখনো বিধানসভা তৈরি হয়নি, বিধানসভা তৈরি হয়ে গেলে সেখান থেকেও আসবে, ওখানে এখন প্রেসিডেন্ট গুলি চলছে। তাহলে প্রথম তিনটে যখন সঠিক, তাহলে প্রথম তিনটে যখন আমাদের সংবিধানের ফিচার, লাস্ট এটাই আনসার হবে। বলা আছে ইট ইজ দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট অ্যামং দ্য ফেডারেটিং ইউনিটস, না, ইনফ্যাক্ট এই কারণেই আমরা ফেডারেল স্ট্রাকচার কথাটা বলি না, কারণ ফেডারেল স্ট্রাকচার যখনই আমরা বলবো তখনই বিভিন্ন রাজ্যগুলো এগ্রিমেন্ট করে আলটিমেট দেশের সাথে যুক্ত হবে। তো এখানে কোনো এগ্রিমেন্টের ব্যাপার নেই, কারণ এগ্রিমেন্ট আমরা জানি, এগ্রিমেন্ট মানে সেটা তৈরি হয় ভাঙার জন্য, এগ্রিমেন্ট ইজ মিন টু বি ব্রোকেন আমরা বলি। আর যখন এগ্রিমেন্ট ভেঙে যদি আলটিমেট কোনো রাজ্য বেরিয়ে যায় তাহলে সেটা আমাদের দেশের ইউনিটি এবং ইন্টিগ্রিটিতে একটা ইম্প্যাক্ট করবে। তাই জন্য আমরা ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেট বলি, ফেডারেল স্টেট কথাটা বলি না। তাহলে এটা কখনোই ফিচার নয়, আমরা কখনোই আমাদের দেশকে ইউনিটি এবং ইন্টিগ্রিটির সাথে আমরা কম্প্রোমাইজ করবো না। তাই এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে এখানে কোনো এগ্রিমেন্ট নেই, এখানে কিন্তু ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেটস। তাহলে 104টা 4 নম্বর অপশন ডি আনসার হলো। নেক্সট কোশ্চেন চলে যাও, ইন হুইচ ইস্যু অফ দ্য ফলোইং রাজ্যসভা এন্ড লোকসভা এনজয় ইকুয়াল পাওয়ার, এদের মধ্যে কোন ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা দুজনেই ইকুয়াল পাওয়ার বা সমান পাওয়ার এনজয় করে? দেখো, ক্রিয়েটিং অফ অল ইন্ডিয়া সার্ভিস, এটা কিন্তু রাজ্যসভা পারে, ঠিক আছে, এটা আর্টিকেল 312 বলা আছে, এবং এটা কিন্তু পিওরলি রাজ্যসভার ম্যাটার। রাজ্যসভা প্রেজেন্ট এন্ড ভোটিং একটা রেজলিউশন পাস করানোর পর আমরা অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করার জন্য পার্লামেন্ট একটা বিল পাস করাতে পারি, তো ডেফিনেটলি এটা রাজ্যসভার মাধ্যমে হবে, এটা আনসার হবে না। ইন্ট্রোডাকশন অফ মানি বিলের কথা কিন্তু তোমরা জানো, যদি আমরা আর্টিকেল 110 দেখি, মানি বিল কিন্তু এমন একটা বিল যেটা শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়, এটা কিন্তু রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করা যায় না, এটা লোকসভাতে ইন্ট্রোডিউস হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সমান পাওয়ার বলবো না, বরং উল্টো, এখানে কিন্তু লোকসভার পাওয়ার বেশি। রিমুভাল অফ দ্য গভর্নমেন্ট, সরকারকে যদি রিমুভ করতে হয় তাহলে সেক্ষেত্রে নো কনফিডেন্স মোশন পাস করাতে হবে। কিন্তু নো কনফিডেন্স মোশন কোথায় পাস হবে? নো কনফিডেন্স মোশন পাস হবে লোকসভা। কেন? কারণ লোকসভায় যা মেজরিটি সরকার তার, আমরা জানি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ রেসপন্সিবল টু লোকসভা, কারণ লোকসভায় যা মেজরিটি থাকবে সরকার তার হবে। রাজ্যসভায় বর্তমানে বিজেপি সরকারের মেজরিটি নেই, তাতে খুব একটা কিছু সমস্যা হয়নি, কারণ লোকসভায় যাদের মেজরিটি আছে, লোকসভায় যাদের মেজরিটি থাকবে, বিজেপির নিজস্ব মেজরিটি না থাকলেও এনডিএ মেজরিটি আছে, 300টা সিট আছে। তাই এখানে লোকসভাতে একমাত্র নো কনফিডেন্স মোশন পাস করলে, যদি সেটা পাস করে, যদি সরকার তার আস্থা ভোট জিততে না পারে, তার কনফিডেন্স প্রুভ করতে না পারে, তাহলে সে সরকার পড়ে যাবে। তাহলে রিমুভাল অফ দ্য গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এক্সক্লুসিভলি লোকসভার পাওয়ার আছে, রাজ্যসভা লোকসভার ইকুয়াল পাওয়ার আছে, তাহলে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, হ্যাঁ, সংবিধান তুমি যখন সংশোধন করবে তখন সেই সংবিধান সংশোধনী বিল তাদের লোকসভায় যা মেজরিটিতে পাস করাতে হয়, রাজ্যসভাতেও সেই একই মেজরিটিতে পাস করাতে হয়। এখানে এমন নয় যে লোকসভার ক্ষেত্রে বেশি পাওয়ার, রাজ্যসভার ক্ষেত্রে কম পাওয়ার, এমনটা নয়। এবং শুধু তাই নয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে লোকসভায় পাস করলো, রাজ্যসভায় পাস করলো না, এরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু কোনো জয়েন্ট সেশন হয় না, অর্থাৎ দুটো হাউসেই কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলকে পাস করাতে হয়, এবং তারপর সেখানে প্রেসিডেন্ট সিগনেচার করে। যদি এই প্রসঙ্গে বলে রাখি যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো ভেটো পাওয়ার কাজ করে না, প্রেসিডেন্ট এই বিলটা রিজেক্ট করতে পারে না,
প্রেসিডেন্ট এখানে সই করতে বাধ্য, এবং প্রেসিডেন্ট এখানে সই করতে বাধ্য, সেটা 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971-এ সেটা নির্ধারিত হয়েছে। তাহলে অপশন এ, সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার পাওয়ার সমান, এটাই হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই, which of the following British Act envisages the parliamentary system of government of India? অর্থাৎ ব্রিটিশ আইনটি ভারতের পার্লামেন্টীয় সরকারের রূপরেখা উপস্থাপিত করেছিল কোন আইন? দেখো 1793 এর চার্টার অ্যাক্ট, 1793 সালে কোন চার্টার অ্যাক্ট আসেনি সেইভাবে ইম্পর্টেন্ট, 1800 চার্টার অ্যাক্ট ইম্পর্টেন্ট, 1853 ইম্পর্টেন্ট, 33 ইম্পর্টেন্ট। মাথায় রাখবে এটা কারেক্ট আনসার হবে অপশন সি 1853, কারণ চার্টার অ্যাক্ট 1853 যেটা, সেখানে কিন্তু প্রথম লেজিসলেটিভ কাউন্সিল এই পদটা তৈরি হয়, তারা তৈরি করে মেনলি লেজিসলেশনের জন্য, আইনের জন্য তৈরি হয়। আর এক্সিকিউটিভ কাউন্সিল তারা কিন্তু এক্সিকিউটিভ কাজ বা বলতে পারো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডভাইস, সেগুলো নিয়ে তারা কাজ করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তারা করবে। তাহলে আলটিমেট এবং তারপর এই লেজিসলেটিভ কাউন্সিল এবং এক্সিকিউটিভ কাউন্সিলের মিলিয়ে এরা কিন্তু মিনি পার্লামেন্ট হিসেবে কাজ করা শুরু করে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমি সঠিক উত্তর দেব অপশন সি 1853 চার্টার অ্যাক্ট। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই, মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়্যার, অর্থাৎ গণপরিষদের যারা সদস্য তারা কিভাবে নির্বাচিত হয়েছিল? ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, ইলেক্টেড ডিরেক্টলি বাই দ্য পিপল, nominated by British government, represented only by the princely state? না, একদমই তাই নয়। প্রিন্সলি স্টেট থেকে মাত্র 93 জন মেম্বার ছিলেন, তাহলে এটা আনসার হচ্ছে না। বাকি টোটাল 390 জন মেম্বার যদি বলি, তার মধ্যে 296 জন ছিলেন ইলেক্টেড, আর প্রিন্সলি স্টেট গুলো থেকে 93 জন ছিলেন তারা ছিলেন নমিনেটেড। তাহলে শুধুমাত্র প্রিন্সলি স্টেটের মেম্বাররাই গণপরিষদের মেম্বার, এটা একদমই ঠিক কথা নয়। নমিনেটেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এটা বলবো না, কারণ এদের মধ্যে 296 জন নির্বাচিত ছিল, এটাও হবে না। ইলেক্টেড ডিরেক্টলি বাই দ্য পিপল, না, এই সমস্ত মেম্বারদেরকে সরাসরি মানুষ ভোট দেয়নি, মানুষ যে সমস্ত প্রাদেশিক আইনসভার মেম্বারদেরকে নির্বাচিত করে তারা আলটিমেট ভোট দিয়েছে। তাহলে ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং এর মধ্যে 292 জন গভর্নর্স প্রভিন্স থেকে বিলং করছে, আর 4 জন আছেন যারা চিফ কমিশনার এরিয়া থেকে বিলং করছে, এরা সবাই নির্বাচিত। তাহলে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি যারা মেম্বার তারাই আলটিমেট গণপরিষদের মেম্বারদেরকে নির্বাচিত করছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই, which provision of the fundamental rights is directly related to exploitation of children? অর্থাৎ শিশুদের যে শোষণ, সেই শোষণকে পুরোপুরি ভাবে বলতে পারো সেগুলোকে ব্যান করা হচ্ছে। এখানে স্পেসিফিক্যালি 6 থেকে 14 বছরের যারা বাচ্চা, তারা কোন রকম হ্যাজার্ড অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারবে না, তারা কোন রকম কায়িক পরিশ্রম হয় কোন অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারবে না। এটা যে আর্টিকেলে বলা আছে সেটা হলো আর্টিকেল 24। ঠিক আছে, এটা অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। তো 6 থেকে 14 বছরের বাচ্চারা বাইরে এমনিতেও পড়াশোনা করবে, সেটা কথা আর্টিকেল 21 এতে বলা আছে, যেটা আমাদের সংবিধানে অ্যাক্ট 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। তাহলে বাচ্চাদেরকে যে এক্সপ্লয়টেশন করা থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 24, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আর সম্ভবত এই লাস্ট প্রশ্ন 190 নম্বর প্রশ্ন দেখে নাও। পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। ভারতবর্ষে পাবলিক সার্ভিস কমিশন প্রথম তৈরি হচ্ছে কবে বা কিসের মাধ্যমে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, দ্য অ্যাক্ট অফ 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? মাথায় রাখবে এখানে আনসার হবে অপশন সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর মাধ্যমে প্রথম পাবলিক সার্ভিস কমিশন তৈরি করার কথা বলা হয়। পরে লি কমিশন তৈরি করা হয়, এই লি কমিশন বলে পিএসসি তৈরি করতে হবে। 1926 সালে 1926 এ পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে এটার নাম চেঞ্জ করে ফেডারেল সার্ভিস কমিশন করে দেওয়া হয়, এবং পরে 1947 সালে এটার নাম চেঞ্জ করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে, মানে ইউপিএসসি হচ্ছে। তাহলে পাবলিক সার্ভিস কমিশন তৈরি হচ্ছে 1926 সালে, এবং সেটা হচ্ছে কোন আইনের রেকমেন্ডেশনে? আনসার হবে অপশন সি, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ভারত শাসন আইন 1919 এর মাধ্যমে এটা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এরকম ক্লাস দেখার জন্য তোমরা লার্ন ইজি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ক্লাসগুলো দেখো। যদি মনে হয় আমাদের
প্ল্যাটফর্মের সাথে তোমরা যুক্ত হবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বারে একটু কল করে কথা বলে নিও। থ্যাংক ইউ সবাইকে।